স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, জ্বালানি খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতা আসলে সংকট না ষড়যন্ত্র, এসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনায় আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াসেল বিন সাদাত। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। জি ডক্টর ওয়াসেল বিন সাদাত, আমরা দেখছি যে জ্বালানি খাতে গত 2 সপ্তাহ ধরে যে ধরনের অস্থিরতা আসলে চলছে, গতকাল প্রধানমন্ত্রীও বলেছেন যে জ্বালানি খাতকে অস্থির করতে একটা পক্ষ ষড়যন্ত্র করছে। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে ষড়যন্ত্রের ব্যাপারটা তো একটা ষড়যন্ত্র তত্ত্ব, এবং এটা আসলে এখনো প্রমাণিত না যতক্ষণ পর্যন্ত আমরা কোনো এভিডেন্স না পাচ্ছি। তবে যে সংকট, সেই সংকট বাস্তব, এবং এটা আপনি 2 সপ্তাহের কথা বললেন, কিন্তু এটা আসলে একটা পুঞ্জীভূত সংকট। এটা অনেক লম্বা সময় ধরে আমাদের পাওয়ার সেক্টরে অব্যবস্থাপনা এবং প্রস্তুতির অভাব, দূরদর্শী চিন্তার অভাব, এগুলোর সব কিছুরই কিন্তু যোগফল আজকের অবস্থা। এবং এই সরকার দুর্ভাগ্যজনকভাবে ওনারা ক্ষমতায় আসার পরপরই আপনার যে উপসাগরীয় যুদ্ধের যে দামামা, সেটা আরও বেড়ে গেল। এবং আপনার যেটা হচ্ছে যে এর ফলে যে জিওপলিটিক্যাল ওয়ারের যে শকটা, এটাও কিন্তু আমাদের আসলে যে পাওয়ার সেক্টরে যে সংকট তৈরি হয়েছে, এটার একটা কারণ আরো বেশি গাঢ় করেছে। এর মধ্যে আমরা দেখছি যে আমাদের বেসরকারি খাতে জ্বালানি আমদানির একটা অনুমতি দেওয়া নিয়ে একটা গণমাধ্যমেই বলেন বা সামাজিক মাধ্যমেই বলেন, একটা বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে যে বেসরকারি খাতকে জ্বালানি আমদানির যে অনুমতি দেওয়া হচ্ছে। যদিও বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে গতকাল সন্ধ্যাও একটা বিবৃতি দিয়েছে যে আসলে কোনো গোষ্ঠী বা কোনো ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এমন কিছু করা হচ্ছে না, একটা আইন সব পক্ষের সাথে আলোচনা করেই আইনটা করা হবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে আসলে প্রথমত যেটা হচ্ছে যে এই সরকারের যদি আমরা ম্যানিফেস্টো দেখি এবং পরবর্তী বিগত 5-6 মাসে তাদের যে কর্মকাণ্ড, এটা অত্যন্ত পরিষ্কার যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আসলে ব্যবসাকে সহজ করার জন্য অনেকভাবে চেষ্টা করছেন। প্রাইভেট সেক্টরকে রিভাইভ করার জন্য, আমাদের অর্থনীতিকে উদ্ধার করতে হলে, এখন তো একটা সংকট, এটা থেকে আসলে প্রাইভেট সেক্টরকে আপনার সে সুবিধা দেওয়ার জন্য এবং তারা যাতে সার্ভাইভ করতে পারে সেরকম নানা ধরনের আপনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বাজেটেও দেখেছি আমরা এই বছরের সেই উদ্যোগটা আছে। কিন্তু বেসরকারি খাতে যদি আমাদের এই জ্বালানির আমদানির অনুমতিটা যদি বেসরকারি হাতে চলে যায় এবং বেসরকারি ভাবে যদি আসে, সেক্ষেত্রে আসলে আমরা যেরকম দেখি যে একটা সিন্ডিকেট থাকে, ব্যবসায়িক সিন্ডিকেট, যেটাতে জনদুর্ভোগের বিষয়টা আসলে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ কামস ফার্স্ট, ন্যাশনাল ইন্টারেস্ট কামস ফার্স্ট। সো এই নীতিতে যদি অটল থাকে এবং যেই আপনার নতুন যে সুযোগটা দেয়া হচ্ছে, সেই সুযোগটার ভিতরে ওই রক্ষা কবচগুলোকে রেখেই আপনার আসলে এরকম একটা আপনার সুযোগ দিতে হবে প্রাইভেট সেক্টরকে, মনিটরিংটা থাকতে হবে, এবং একই সাথে সরকারকেও আপনার এই জ্বালানি ব্যবস্থাপনাতে আপনার কিন্তু সংযুক্ত থাকতে হবে। সব প্রাইভেট সেক্টরকে ছেড়ে দিব এরকম কিন্তু করা যাবে না, জ্বালানি সেক্টরটাকে অন্তত। কিন্তু যখন আমরা ব্যবসায়ী গোষ্ঠীর দিকেই তাকাই, সরকার কি তাদেরকে নিয়ন্ত্রণে আসলে রাখতে পারে কতটা? প্রশ্নটা যদি অন্যভাবে করি যে সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে চায়, কারণ এখানে আসলে ব্যাপারটা অতীত অভিজ্ঞতায় যেটা দেখা গেছে যে আপনার এই ব্যবসায়ী চক্র, আমি বরং এভাবে বলি যে ব্যবসায়ী চক্রের মধ্যে যারা অসাধু, সেই অসাধু ব্যবসায়ী চক্র এবং অসাধু রাজনীতিবিদ এবং অসাধু ব্যুরোক্রেট, এদের মধ্যে যে নেক্সাস, এই রাজনৈতিক অর্থনৈতিক যে সমীকরণটা অত্যন্ত আপনার জটিল এবং শক্তিশালী। তো এটাকে আসলে ভাঙাটা বড়ই আপনার কষ্টসাধ্য বিষয়। এবং এই সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিরা, মির্জা ফখরুল সহ উনি সহ বলেছেন যে আসলে বিগত 5 মাসে তো সেরকম কোনো পরিবর্তন দেখলাম না। এই পরিবর্তনটা আসলে এই সিস্টেমটা, যে সিস্টেমটা প্রিভেইল করছে, সেই জায়গাতে এত আসলে পরিবর্তনটা এখনো আনা যায়নি, কারণ রেজিস্ট্যান্সটা আসলে ভিতর থেকেই বেশি আসে। একদমই ঠিক। আমরা দেখলাম যে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে একের পর এক সংকট সরকারের জন্য সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। অর্থনীতি আসলে এখন কেমন আছে? অর্থনীতি ঢুকছে, এক কথায় যদি বলি। কারণ প্রথমত, এবং আসলে সমস্যাগুলো ওই যেটা বলেছি যে অনেক দিনের জমানো সমস্যা, তার সাথে
বৈশ্বিক সমস্যাগুলা এবং সবকিছু মিলিয়ে আসলে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা আর এখন নেই। আমাদের একমাত্র সুখবরটা আমি যদি দেখি এই মোমেন্টে আমাদের যে মাইগ্রেন্ট যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা যে রেমিটেন্সটা দিচ্ছেন এটাই আমাদের জন্য একটা পজিটিভ সিগন্যাল। এছাড়া বাকি জায়গাগুলোতে আপনি যদি এক্সপোর্ট দেখেন, আমাদের এক্সপোর্টের অবস্থা বেশি ভালো না, ঠিক আছে, কমে যাচ্ছে। প্রাইভেট সেক্টর তো ঢুকছে, হ্যাঁ, এবং বিভিন্ন আপনার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এবং বন্ধ না হলেও তারা প্রোডাকশন কমাচ্ছে। তো আলটিমেটলি কিন্তু আপনার কর্মসংস্থানের উপরও এক ধরনের চাপ। আমরা এই বিষয়ে আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে ফিরছি। জি, দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখছেন বিজনেস টাইমস, আমাদের সঙ্গে আলোচনায় আছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াসিল বিন সাদাত। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, কর্মসংস্থানের কথা বলছিলেন। সরকার কর্মসংস্থান বাড়াতে চায়, নতুন বিনিয়োগ চায়, কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের যেই সরবরাহ সেটা আসলে দিতে পারছে না। এক্ষেত্রে দেশীয় যে বিনিয়োগকারী আছে তারাই আসলে সুরক্ষিত না, সেখানে বিদেশি বিনিয়োগকারীরা কিভাবে আস্থা পাবে? একদমই সঠিক কথা। আসলে বিনিয়োগ বান্ধব যে পরিবেশের কথা আমরা বলি, এখানে আপনার একটা হচ্ছে পাওয়ার, মানে এইটা এবং এটা কিন্তু স্ট্রাকচারাল সমস্যা। অনেক দিন ধরেই কিন্তু আমাদের যে এই শিল্পগুলোতে কিন্তু আপনার গ্যাসের সংযোগ এবং গ্যাসের শুধু সংযোগ থাকলেই হবে না, নিরবিচ্ছিন্ন যে সরবরাহ, কারণ তা না হলে তারা ফুল প্রোডাকশন ক্যাপাসিটিতে কাজ করতে পারে না, এবং সেই ক্ষেত্রে এগেইন আপনার কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠানকে অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে হয়। তো পাওয়ার একটা, এর বাইরে আরো কিছু যে আপনার ইস্যুজ আছে, যেমন ধরেন রেগুলেটরি রিফর্মসের যে কথাগুলো বলা হয়, এবং আমাদের লাইসেন্সিং এর যে সমস্যা, বিজনেস শুরু করার যে সমস্যা, এই জায়গাগুলোতে সরকার চেষ্টা করছেন, অত্যন্ত জোরালোভাবেই চেষ্টা করছেন। আপনি যেমন বলছিলেন যে আমাদের বাজেট স্পিচে ডিরেগুলেশনের উপর একটা সম্পূর্ণ চ্যাপ্টার ছিল, যদিও সেখানে আপনার ঠিক কী উপায়ে সেগুলো করা হবে বলা হয়নি, বাজেটে তা বলাও হয় না। কিন্তু এর পরে আসলে ওই ডিরেগুলেশনগুলো কিভাবে হবে সে জায়গাতে কিছু কাজ আমরা দেখেছি, যেমন ইনভেস্ট বাংলা যে অ্যাক্টটা, আমরা বাংলাদেশ যে অ্যাক্টটা দেখেছি, সেখানে আপনার বিডার নিয়ন্ত্রণে আপনার আগের অনেকগুলা প্রতিষ্ঠানকে আপনার বেজা এবং এদেরকে একীভূত করা হয়েছে, এবং এর মাধ্যমে একই জায়গা থেকে যাতে আপনার অনেকগুলা সার্ভিস ওয়ান স্টপ আপনার উইন্ডোর মাধ্যমে দেয়া যেতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। তো কিছু কাজ যে হচ্ছে না তা না, তবে এগুলাকে আসলে সমন্বিতভাবে এবং জোরালোভাবে দ্রুত আমাদেরকে সারতে হবে। যখন আপনার আমাদের স্থানীয় ব্যবসায়ীরা এবং আমাদের কর ব্যবস্থা, এটা হচ্ছে আরেকটা সমস্যা। তো এই কর ব্যবস্থা সেটার জন্য রিফর্মের কথা বলা হয়েছে। তো এই সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন, আমাদের যে লোকাল বিজনেস যারা আছে এরা রিভাইভ করলে দেখবেন যে বিদেশি বিনিয়োগও আসবে, আমাদের এখানেও নতুন বিনিয়োগ আসবে, আবার জয়েন্ট ভেঞ্চার যারা, সেটাও এখানে হবে। তো আসলে প্রবলেমটা হচ্ছে যে ওই যেটা বললাম যে আমাদের, এবং এখানে আরো অনেক কিছু আছে, যেমন ডিসপিউট রেজুলেশনের কিছু ইস্যুস থাকে, যে আমাদের রুল অফ ল সেটা কি কতটুকু সমুন্নত রাখতে পারি আমরা, কারণ এবং আপনার যখন বিদেশি কোনো সংগঠন এখানে ইনভেস্ট করবে, তারা তাদের প্রফিটের ভাগ কিভাবে দেশের বাইরে নিয়ে যাবে, এই যে আপনার ডেলিকেট যে ইস্যুসগুলা, এই জিনিসগুলো কিন্তু আসলে নীতিগত কিছু ব্যাপার যেটা সরকারকে নির্ধারণ করতে হবে। এই গত 2 সপ্তাহের গ্যাস সংকটে আমাদের কাছে অনেক ব্যবসায়ী বলেছেন যে গ্যাস সংকটের চেয়ে এখন বেশি সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের বায়ারদের আস্থা অর্জন করা। এই বিষয়ে আমাদের এই পরবর্তীতে রপ্তানি এমনিতেই আসলে নেতিবাচক ধারায় যাচ্ছে। এই যে বায়ারদের আস্থাহীনতা, এবং ব্যবসায়ী নেতারা বলছেন যে অনেক ক্ষেত্রে তাদের রপ্তানি অর্ডার আসলে কমে যাচ্ছে, যে বায়াররা মনে করছে যে ওরা আসলে আমাদের টাইমলি দিতে পারবে না, যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এই আস্থাহীনতা নিয়ে কি বলবেন, এবং এর সমাধানটা আসলে কি মনে হয়? এই আস্থাহীনতার পিছনে অনেকগুলা কারণ। এক হচ্ছে যে টাইমলি দিতে না পারার যে ব্যাপারটা, এবং সেটার কারণ তো আপনার আমাদের যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে লজিস্টিক যেই সেক্টরটা, এটাতে প্রচুর কাজ দরকার। আমাদের একটা লজিস্টিক নীতি, এটা আপনার পলিসি পেপারটা হয়েছে, কিন্তু তারপরে তার ইমপ্লিমেন্টেশন, কারণ এটা খুবই অত্যন্ত জটিল একটা ব্যাপার। লজিস্টিক যে সেক্টরটা, মানে প্রোডাক্ট আপনার প্রডিউসার থেকে আপনার কনজিউমার পর্যন্ত যাওয়ার যেই ধাপগুলা, এটা আপনার, এবং এখানে আপনার উন্নত টেকনোলজি এবং ব্যবস্থা, আমাদের পোর্ট ম্যানেজমেন্ট সহ সব কিছুর আপনার কিন্তু এখানে জড়িত। সো লজিস্টিক একটা বড় ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে যে
আপনার এগেইন আপনার যে উপসাগরীয় যে যুদ্ধ এবং এইসব কারণে আপনার যেহেতু এখন ফ্রেইটের রুটগুলা নিয়ে আপনার ভোলাটিলিটি, তো প্রোডাক্ট আপনার আমরা র ম্যাটেরিয়াল যেহেতু ইম্পোর্ট করি সেটা ঠিকমতো পাবো কিনা, পোর্ট থেকে সময় মতো ছাড়াতে পারবো কিনা, সেটা প্রোডাকশনের মাধ্যমে আবার আমরা টাইমলি তাদেরকে দিতে পারবো কিনা, বায়ারসদের মাঝখানে এই আস্থাহীনতার জায়গাটা তো অবশ্যই আছে। আর একই সাথে আমরা যে আমাদের যে জাতীয় ইমেজ সেই জায়গাতেও কিছু আমরা কিন্তু এখন একটা বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই জিনিসটা কিন্তু এখন ওইভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারিনি, তো সেখানেও আমাদের কাজ করার জায়গা আছে। আমাদের এই যে গ্যাসের সংকটটা হলো, এলএনজি টার্মিনাল মহেশখালীতে যে যান্ত্রিক ত্রুটি হলো, এই যে একটা টার্মিনালের উপর নির্ভরশীলতা, এই ক্ষেত্রে আসলে সরকারের কি করণীয়? ওই যে আপনাকে বললাম যে আমাদের এই পাওয়ার সেক্টরটা আসলে ওই আপনার দূরদর্শী চিন্তার ফল না, যার দরুন আপনার এই যে একটা সেখানে একটা কেন, আমরা বহুদিন ধরেই কিন্তু ইভেন আমাদের যে তেল সংরক্ষণাগারের যে আকার সেটাও বাড়ানোর কিন্তু চেষ্টা করিনি। তো যার দরুন আমরা কিন্তু এখনো ধরেন 1 মাস বা 2 মাসের বেশি জ্বালানি এনে সংরক্ষণ করতে পারি না। এই যে একটা আমাদের ব্যাকআপ না থাকার কারণে যেটা হলো যে আপনার গ্যাস যেহেতু আসলো না, আপনি দেখেন এই গ্যাসের এই এলএনজি সংকটের কারণে কিন্তু বিদ্যুৎ সংকটটাও কিন্তু এখন চরম আকার ধারণ করেছে, কারণ আপনার গ্যাস চালিত যেই আপনার বিদ্যুতের যে কেন্দ্রগুলো সেগুলোকে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। তো সেই চাপটার ফলে এবং এগুলো কিন্তু নাগরিক জীবনে আপনি দেখবেন যে ভীষণভাবে আপনার ভূমিকা রাখে, যেমন ধরেন গাড়ির লাইন, হ্যাঁ, তো এই যখন আসলে আপনি দেখবেন যে এই নাগরিক দুর্ভোগগুলা আপনার তখন আপনি সংকটগুলাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। এই সংকটটা তো শুধু ব্যবসা বাণিজ্য না, আসলে সাধারণ নাগরিকের উপরেও এটার অনেক চাপ পড়ে, এবং এর মধ্যে একটা বিষয় খুব আলোচনায় এসেছে যে বিদ্যুৎ পাই না কিন্তু ভুতুরে বিল, কিন্তু যদিও বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে এমন কোনো অভিযোগ তারা পায়নি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ভুতুরে বিলের অভিযোগ সত্য। একটা ভুতুরে বিল কিনা তা আমি জানি না, মানে বিগত আপনার 1-2 মাসে যেটা আমার যে নর্মাল ট্রেন্ড, যে খরচটা আমি অ্যাভারেজে করতাম সেটা প্রায় 3-4 অনেক ক্ষেত্রে কারো কারো দ্বিগুণও হয়ে গেছে। তো এই জায়গাটা, হ্যাঁ, বিদ্যুতের দাম সরকার কিছু বাড়িয়েছেন। এখন কথাটা হচ্ছে যে সেই দাম বৃদ্ধির কারণে যৌক্তিকভাবেই কি এই বিদ্যুতের বিলটা আমরা বেশি দিচ্ছি, নাকি এখানে অন্য কোনো রকমের কারসাজি আছে, এটা বিদ্যুৎ বিভাগকে এবং সরকার কি স্পষ্ট করে বলতে হবে, কারণ এই অভিযোগ সমাজের নানা জায়গা থেকে আসছে এবং এইটার পিছনে সরকারের তরফ থেকে একটা ভাষ্য প্রথম দিকে ছিল যে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রচারণা কিনা, কিন্তু সাধারণ মানুষ যেমন আমি যেমন বললাম এরকম সাধারণ, আপনারা দেখবেন আপনাদের এখানেও বিভিন্ন প্রতিবেদন যেটা প্রচার হয়েছে সেখানে সাধারণ মানুষরাই বলছেন। তো সরকারের বিরুদ্ধে না, আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে এমনি মূল্যস্ফীতি সহ নানা কারণে আপনার জনগণের নাভিশ্বাস অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেখানে আছে, তার উপরে যদি এই বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণের মতো হয়ে যায় তাহলে একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার চলবে কি করে? কারণ একদিকে আপনাকে দেখেন কর্মসংস্থানের ঘাটতি বা ছাঁটাইও চলছে, আবার এদিক দিয়ে আপনার নিত্য পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি, ইনফ্লেশনের নানামুখী অভিঘাত, হ্যাঁ, আবার সামনের দিকেও আমরা যে যুদ্ধের কারণে যে আপনার ইম্পোর্টেড ইনফ্লেশন সেটাও হতে পারে। আরেকটা কিন্তু দেখবেন যে বাংলাদেশ ব্যাংক আপনার যে নীতিহার সেটাকে কমিয়েছে, তো এইটা কিন্তু নীতিহার যদি উপরের দিকে থাকে, ইন্টারেস্ট রেট যদি উপরের দিকে থাকে তাহলে সেটা ইনফ্লেশনের এগেনস্টে একটা আপনার ফাইটিং টুল, কিন্তু সেটাকে আমরা কমানো, তার মানে এটাও কিন্তু ইনফ্লেশনকে কিছুটা মনিটারি চ্যানেল দিয়ে আপনার ইম্প্যাক্ট রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকের কথা যেহেতু বললেন, আমরা দেখলাম যে জুন মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 3 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে 4.47%, যেখানে বিনিয়োগ নিয়ে এত কথা হচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংক তার ব্যাখ্যা দিয়েছে যে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা আসলে ঋণ পাওয়ার চেয়েও বেশি গুরুত্ব দেয় পারিপার্শ্বিক বিষয়গুলোতে, গ্যাস বিদ্যুতের যখন আমরা সরবরাহ ভালো পাবো এবং ব্যবসায়িক পরিবেশ যখন উন্নত হবে তখন ঋণ এমনিতেই বেড়ে যাবে। এর সাথে আপনি আসলে কতটা একমত? হতে পারে এই যুক্তি সঠিক, তবে আমি একটুখানি ডিসএগ্রি করব, কারণ আপনার আনুষঙ্গিক যে জিনিসগুলো পাওয়ার সহ অন্যান্য, দিস ইজ ট্রু, এটা লাগবে, হ্যাঁ, এবং এটা একটা প্রাইভেট সেক্টরের দীর্ঘদিনের কান্না, কিন্তু
আমাদের ব্যাংকিং সেক্টর, এটা আমাদের ম্যাক্রো ইকোনমিক জায়গাতে সবচেয়ে বড় দুর্বল জায়গা এখন। এটা আপনার বিগত সরকারের আমলে যেভাবে ব্যাংকে লুটপাট হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা খুব বেশি অবস্থার উন্নতি দেখতে পারিনি। কিছুটা আপনার কতটা বের হয়ে আসছে, কিন্তু পরবর্তীতে যেটা হলো, এখন কি আমরা যদি দেখি যে এনপিএল, নন পারফর্মিং লোন, তার যে উচ্চ আপনার অবস্থান, সেটা তো একটা সমস্যা। দ্বিতীয়ত, সরকার কিন্তু তার ব্যয় নির্বাহের জন্য ব্যাংকগুলা থেকে বেশ বড় আকারের আপনার ঋণ নিবে বা নিচ্ছে। তো সরকার যদি, কারণ আপনার এমনিতেই রিজার্ভে আমাদের ব্যাংকের লিকুইডিটি খুব একটা ভালো না, সেখানে যদি সরকার বেশি পরিমাণে ব্যাংক থেকে লোন নেয়, আপনার প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু ঋণ নেওয়ার জায়গাটা কমে যায়। আর প্রাইভেট সেক্টরের ভিতরে এখন বরং ওই যে তারা যে নতুন ইনভেস্ট করবেন, কারণ তারা তো তাদের বর্তমান ইনভেস্টমেন্টকেই প্রোটেক্ট করতে পারছেন। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিজনেস টাইমসে আজকের অতিথি ছিলেন আমাদের সঙ্গে অর্থনীতিবিদ ডক্টর ওয়াসেল বিন সাদাত। আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা, সংকট না ষড়যন্ত্র, এসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।